হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 10 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন জায়গিরদারি সংকট ও মুঘল সাম্রাজ্যের অবক্ষয়, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের পতনে জায়গিরদারি সংকট কতখানি দায়িত্ব ছিল। এই প্রশ্নটির উত্তর তোমাদের সামনে আমি এখন আলোচনা করব। দেখো, আমি এইভাবে তোমাদের ডিরেক্ট কোনো কোশ্চেনের অ্যান্সার আমি দিই না, কারণ তার আগে আমি বোর্ডে তোমাদের এই সব প্রশ্নের ব্যাখ্যা বা তার ডিটেলস আলোচনা করার পরেই আমি কিন্তু কোশ্চেন অ্যান্সারটা দিই। কিন্তু সম্প্রতি আজ 2-3 দিন আমার বাড়ির পাশে একটা যজ্ঞানুষ্ঠান চলছে, যার সাউন্ড পলিউশনের জন্য আমি ঠিকঠাক ভিডিওগুলো করতে পারছি না, তাই ডিরেক্ট এই অ্যান্সারটা তোমাদেরকে আমি দিতে বাধ্য হচ্ছি। তার কারণ তোমাদের পরীক্ষাও সামনে চলে এসেছে, না দিয়েও আমি অন্য কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখন আমরা আলোচনা করব জায়গিরদারি সংকট এবং মুঘল সাম্রাজ্যের অবক্ষয়। এটা 10 নম্বরের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন দিয়েছি, সেই সাজেশনের কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, তাই এটা তোমরা অবশ্যই করবে। অ্যাকচুয়ালি জায়গিরদারি সংকট বলতে যে জায়গিরদারি ব্যবস্থা চালু হয়েছিল, মানে এক প্রকার জমিদারি ব্যবস্থা, মনসবদারদের জমি দেওয়া হতো, সেই জমিতে যে টার্গেট করা হতো যে পরিমাণ রাজস্ব উঠবে, কিন্তু সেটা উঠতো না, অনেক কম আদায় করা হতো। অর্থাৎ এখানে জমার হাসিলের মধ্যে যে ডিফারেন্স তৈরি হয়ে গিয়েছিল, সেখান থেকেই সংকট দেখা দেয়। এছাড়া জায়গিরদাররা কৃষকদের উপরে অত্যাচার করতেন এবং বারে বারে কৃষক বিদ্রোহ দেখা দিত, যার ফলে মুঘল সাম্রাজ্যের ভিতটা কাঁপিয়ে দিয়েছিল। এছাড়া জায়গিরদারি সংকটের ভিতর দিয়ে একটা জিনিস দেখা যায় যে মুঘল দরবারে অভিজাতরা এই জায়গির লাভ করার জন্য তারা দলাদলিতে মেতে ওঠে। এর ফলে মুঘল সাম্রাজ্যের ভিতটা অনেকটা দুর্বল হয়ে যায়। তো এর উপরে বেস করে সতীশচন্দ্রের গবেষণার উপরে এটা আলোচনা করতে হবে। তো দেখো, এখানে অ্যান্সারটা এইভাবে লিখবে। এটি আমার এক স্টুডেন্টকে আমি লিখিয়েছিলাম, সেই নোটসটা আমার কাছে আছে, সেটাই আমি তোমাদেরকে দিচ্ছি। অষ্টাদশ শতাব্দীতে মুঘল শাসক শ্রেণী ও সাম্রাজ্যের কাঠামোয় যে সংকট পরিলক্ষিত হয়েছে, তার আর একটি প্রধান দিক ছিল অর্থনৈতিক। মুঘল যুগে আর্থিক সংকট ছিল সাম্রাজ্যের রাজপুরুষদের আর্থিক বৈষম্যজাত। এই যুগে রাজ্যের শাসক ও পরিষদগণ স্বয়ং শোষক রূপে ছিলেন। যে অংশে রাজস্ব বিতাড়িত করা হতো তাকে বলা হতো জায়গির, আর যে সমস্ত রাজস্ব আদায়কারীদের বলা হতো জায়গিরদার বা জায়গিরদারি। অধ্যাপক এ জে কাইজার তার ডিস্ট্রিবিউশনস অব দ্য রেভিনিউ রিসোর্স অব দ্য মুঘল এম্পায়ার অ্যামং দ্য নবিলিটি এবং ইরফান হাবিব তার দ্য অ্যাগ্রারিয়ান সিস্টেম অব দ্য মুঘল ইন্ডিয়াতে আলোচনা করেছেন মুঘল সাম্রাজ্যের ভূমি রাজস্ব 5/4 অংশ ছিল জায়গিরদারদের নিয়ন্ত্রণে, কিন্তু এই নিয়ন্ত্রণ ছিল অসাম্য। মুঘল যুগের ভূমি রাজস্বকে 2 ভাগে ভাগ করা হতো, খালিশা এবং জায়গির এলাকা। যে অংশগুলির রাজস্ব সরাসরি সম্রাটের খাস তহবিলে জমা পড়তো তাকে বলা হতো খালিশা, আর যে অঞ্চলগুলি মনসবদারদের অধীনে অর্পিত হতো তাকে বলা হতো জায়গির এলাকা। আর যে অংশগুলি এখন সাময়িকভাবে সম্রাটের অধীনে আছে কিন্তু পরে জায়গিরদারে পরিণত হবে বা জায়গিরে পরিণত হবে, তাকে বলা হয় পায়ে বাকি। পরের প্যারা দেখো, সপ্তদশ শতকে জায়গিরদারি ব্যবস্থা পরিবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে ব্যর্থ হয়। ভূমি রাজস্ব ব্যবস্থার মধ্যে যে দ্বন্দ্ব লুকিয়েছিল, তাতে মনসবদারদের পদমর্যাদা ও সংখ্যা বৃদ্ধি এবং জায়গিরদারদের বন্টনের স্বল্পতার ফলে সংকট তীব্রতর হয়ে ওঠে। জমার স্ফীত হার, সাম্রাজ্যের কর্মচারীদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব এবং মনসব ও জায়গিরদারদের নতুন দাবিদারদের মধ্যে চরম প্রতিযোগিতা শুরু হয়। জায়গিরদারি সংকটের বর্ণনা করতে গিয়ে সতীশচন্দ্র মন্তব্য করেছেন, সেই সময় প্রাপ্ত সামাজিক উদ্বৃত্ত যেমন শাসন চালানোর খরচ বহন করতে পারত না, তেমনি শাসক শ্রেণীর জীবনযাপন করার খরচও চালাতে পারত না। অধ্যাপক আতাহারা আলী বলেছেন, সপ্তদশ শতাব্দী থেকে বিলাস সামগ্রীর দাম বৃদ্ধি পেতে থাকে। ভারতবর্ষ, ইরান প্রভৃতি দেশে এই সমস্ত সামগ্রীর দাম ক্রমবর্ধমান, ফলে বিলাসবহুল জীবনে অভ্যস্ত রাজপুরুষদের আয় বাড়ানোর জরুরি হয়ে পড়ে। ভারতবর্ষের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি, তাই ফসল উৎপাদন ও কৃষিজ দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রয়োজন হয়, কিন্তু শাসক শ্রেণী যে হারে চাহিদা বৃদ্ধি হয়েছিল সেইভাবে ফসল উৎপাদন হয়নি, বরং হ্রাস পেয়েছিল। পরের প্যারা দেখো, সম্রাট শাহজাহানের আমল থেকে জমা ও হাসিলের মধ্যে বিরাট ফারাক দেখা দেয়। জায়গিরদারি সংকটের পথকে প্রশস্ত করে। তিনি এই সমস্যার সমাধানের জন্য মাসিক হার চালু করেন। তবে জমা ও হাসিল ব্যবস্থা আকবরের আমলেও ছিল। আকবরের আমলে জমা ব্যবস্থা 500 কোটি ছাড়িয়ে গিয়েছিল। জাহাঙ্গীরের আমলে এই ব্যবস্থা 700 কোটিতে পৌঁছেছিল। অধ্যাপক নোমান সিদ্দিকী তার ল্যান্ড রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনস আন্ডার দ্য মুঘল গ্রন্থে দেখিয়েছেন যে জাহাঙ্গীরের রাজত্বকালে ভূমি রাজস্ব
প্রশাসনিক দপ্তরকে যে বর্ধিত জমার সমস্যায় ভুগতে হয়েছিল তা শাহজাহানের প্রবর্তিত সংস্কারই তার প্রমাণ। ডাচ লেখক পেলসারেট এই মতবাদকে সমর্থন করে জানান। তিনি বলেন, জায়গিরগুলির মূল্যমান বর্ধিত হারেই দেখানো হতো। যে জায়গিরগুলির মূল্যমান 5,000 মুদ্রায় নির্দিষ্ট হয়েছিল, সেগুলি 50,000 মুদ্রায়, সেগুলি কৃষকদের অত্যাচারের সত্ত্বেও 25,000 মুদ্রাও হয়নি। শাহজাহানের জমা ও হাসিলের এই ব্যবস্থা কার্যক্ষেত্রে মেনে নিয়েছিল। পরের প্যারায় দেখো, সপ্তদশ ও অষ্টাদশ শতকে জায়গিরদারি নানাবিধ জটিলতার মধ্যে দিয়ে বিকশিত হয়েছিল। এই জটিলতার কারণ, যেসব জমি জায়গির হিসাবে বণ্টিত সেই জমির উপর রাষ্ট্র ও জায়গিরদারদের যুগ্ম নেতৃত্ব। এই জায়গিরের রাজস্ব নিরূপণ করত রাজস্ব মন্ত্রক। বাস্তবে রাজস্ব নির্ধারণ ও রাজস্ব সংগ্রহ করত জায়গিরদাররা আর তার গোমস্তারা। রাজস্ব মন্ত্রক যে রাজস্ব হার নির্ধারণ করে দিত তাতেই তাদের কাজ করতে হতো। সাম্রাজ্য বিস্তার, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা হ্রাস, মনসবদারদের সংখ্যা বৃদ্ধি, দুর্ভিক্ষ, অনাহার, এইসব ঘটনা জায়গিরদারদের মূলে আঘাত করেছিল। নোমান সিদ্দিকী মনে করেন, রফি উদ দারাজাতের সিংহাসন লাভের সময় থেকে সিংহাসনে সম্রাটের অদল বদলের যে বিরাট সংকট সত্ত্বেও জায়গিরদারদের ভাগ্য অপরিবর্তিত থেকে যেত। নাদির শাহের আক্রমণের ফলে পরিবর্তিত পরিস্থিতিতে জায়গিরদারদের বিলোপ ঘটে এবং এক ক্ষুদ্র রাজন্যবর্গের আবির্ভাব হয়। সপ্তদশ শতকে পরিবর্তিত ভূমি বিষয়ক ব্যবস্থার সাথে জায়গিরদারি ব্যবস্থার সামঞ্জস্য রেখে চলতে পারেনি। ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে মোহাম্মদ শাহের রাজত্ব বা রাজস্ব প্রাপ্তির অন্তর্বর্তী প্রবণতাগুলি জায়গিরদারদের ধ্বংসের মুখে ঠেলে দেয়। ঔরঙ্গজেবের রাজত্বকালে ব্যয় সংকোচন, নতুন কর ধার্য করা এবং মনসবদারদের কৃষি উৎপাদনের বৃদ্ধির আদেশ দিয়েও এই সংকট এড়ানো যায়নি। দাক্ষিণাত্যের বিজাপুর ও গোলকুন্ডা জয় করে এই সমস্যার সমাধান করা যেত, কিন্তু ঐতিহাসিক সতীশচন্দ্র বলেছেন যে দাক্ষিণাত্য বরাবরই ঘাটতি এলাকা। শেষ প্যারা, অধ্যাপক জেব রিচার্ডসন প্রমাণ করার চেষ্টা করেছেন যে মনসবদারদের সংখ্যা বৃদ্ধির ফলে জায়গিরদারের যে ঘাটতি দেখা দিয়েছিল তা সম্পূর্ণভাবে ঔরঙ্গজেবের ভ্রান্ত নীতির ফল। ঔরঙ্গজেব যদি দাক্ষিণাত্যের ভূমি সম্পত্তি যথাযথভাবে ব্যবহার করতেন তাহলে এই অর্থনৈতিক সংকট সৃষ্টি হতো না, কিন্তু তিনি এইসব না করে সেই সব উৎকৃষ্ট উর্বর জমিগুলি খালিশাতে পরিণত করেন, নতুবা দাক্ষিণাত্যের মনসবদারদের জায়গির অথবা সৈন্যদের বেতন হিসাবে দেন। আর পড়ে থাকা এই পাইবাকি জমিগুলিতে রাজস্ব আদায় করা ছিল দুরূহ। জায়গিরদারি ব্যবস্থা চরমে উঠেছিল বাহাদুর শাহের মৃত্যুর পর, যখন মুঘল সাম্রাজ্যের সঞ্চিত অর্থ প্রায় নিঃশেষিত। জাহাঙ্গীর শাহের আমলেও একই অবস্থা ছিল। অধ্যাপক জাহির উদ্দিন তার রিজিয়ন মুহাম্মদ শাহ গ্রন্থে বলেছেন, পরবর্তী সম্রাট মোহাম্মদ শাহের আমলে এর উন্নতি হয়নি। রাজনৈতিক কারণে জমি বন্টন করলে মনসবদারদের সংখ্যা বৃদ্ধি পায়। খালিশা অঞ্চল থেকে জমি নিয়ে মনসবদারদের চাহিদা মেটানো হতো। নিজাম উল মুলক উজির না হওয়ার পর জমির পুনরুদ্ধার করে এই সমস্যার সমাধানের চেষ্টা করেন, কিন্তু প্রভাবশালী কিছু স্বার্থান্বেষী ব্যক্তির বিরোধিতার ফলে এই চেষ্টা সফল হয়নি। এইভাবে বিভেদকামী শক্তি ও অব্যবস্থার ফলে মুঘল সাম্রাজ্যের পতনের পথকে প্রশস্ত করেছিল। তো এই ছিল জায়গিরদারি সংকটের উপরে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার। তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের যে লাস্ট মিনিট সাজেশন আমি অটোমেটিক দিয়ে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা সাজেশনটি দেখে নিও। এছাড়া সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, সেগুলোরও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এই অ্যান্সারগুলো দেখে নেবে। আর যে একটি কিংবা দুটি প্রশ্নের যে উত্তর এখনও দিতে পারেনি সেগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও দিলে তোমরা তার লিঙ্কটা পেয়ে যেতে পারো। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।